হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? ভীষণ মস্তিতে আছো? বেশ, আজকের আমরা আবারও এই নিউটনস লজ অফ মোশনের উপর আলোচনায় ফিরে এলাম। আজকের আলোচনার বিষয় সংঘর্ষ, কলিশন। সংঘর্ষ সবসময় তোমরা সংঘর্ষ করছো কোনো না কোনো ক্ষেত্রে, বাবার সঙ্গে, মার সঙ্গে, বোনের সঙ্গে, ভাইয়ের সঙ্গে। ইন্টারাকশান, সংঘর্ষ হলো এক প্রকার ইন্টারাকশান, যাতে করে দুটো ভিন্ন বস্তুর মধ্যে সংস্পর্শ সাধিত হয়। অ্যাকশান রিয়াকশান, সংঘর্ষ হলো দুটো বস্তু যখন কাছে আসে এবং তারপরে তারা যখন দূরে সরে যায়, তার মধ্যেকার বিষয় বা তার মধ্যেকার ঘটনা হলো সংঘর্ষ। এই একটা বস্তু রয়েছে, এই কাছে এলো, এদের মধ্যে ইন্টারাকশান হলো। তাহলে প্রথমে হচ্ছে অ্যাপ্রোচ করছে, তারপরে ইন্টারাক্ট, তারপরে সেপারেশন। হতে পারে, নাও হতে পারে, জেনারেলি সেপারেশন হয়। এই যে ইন্টারাক্টের সময় যে অ্যাকশান রিয়াকশান হচ্ছে, এ কে অ্যাকশান দিচ্ছে, কে রিয়াকশান দিচ্ছে, যাই বলো না কেন, এ কে অ্যাকশান দিচ্ছে, রিয়াকশান দিচ্ছে, যাই বলো না কেন, সেক্ষেত্রে এই যে বিষয়টা, এটাকেই আমরা বলছি কলিশন বা সংঘর্ষ। তাহলে সংঘর্ষ মানে ডিসিম। কেমন? সংঘর্ষ হলো দুটো বস্তুর মধ্যে ডাইরেক্ট ইন্টারাকশান, যে ইন্টারাকশানের ফলে বস্তু দুটো পরস্পর থেকে আবার সরে যেতেও পারে, আবার নাও যেতে পারে। এখন এই যে সংঘর্ষ বা কলিশন বলছি, এই কলিশন কত প্রকারের হতে পারে, বা কলিশনে অ্যাকচুয়ালি যে ডিনামিক্স আছে, সেই ডিনামিক্সটা কী, কলিশনের ক্ষেত্রে এনার্জির বিষয় বা কী, এই বিষয়গুলো নিয়ে আজকের আমরা আলোচনা করব। সুতরাং তোমরা খাতা আর বই আর পেন, খাতা বই বের করার দরকার নেই, পেন এবং খাতা বের করে তাড়াতাড়ি বসে পড়ো। ভিডিও ক্লাসটার সঙ্গে সঙ্গে তোমরা ক্লাস নোট তৈরি করো। সংঘর্ষ কি এটা আমরা জানলাম, এবারে আমরা জানব যে সংঘর্ষ কত রকমের হতে পারে। জেনারেলি আমরা সংঘর্ষকে দুটো ভাগে ভাগ করব। একটা হলো স্থিতিস্থাপক, যাকে আমরা বলছি পূর্ণ স্থিতিস্থাপক, আর একটা হলো অস্থিতিস্থাপক বা পূর্ণ অস্থিতিস্থাপক। আর এটাও যদি না হয়, মাঝামাঝি যেটা হচ্ছে সেটা হলো আংশিক স্থিতিস্থাপক। আংশিক স্থিতিস্থাপক, এই 3 রকম সংঘর্ষ আমরা হতে দেখি। স্থিতিস্থাপক কোনো কিছু বলা নেই, শুধুমাত্র স্থিতিস্থাপক বলা আছে। এটা কিন্তু খুব মার্ক করবে, এটার জন্যই কিন্তু শিক্ষকের সাহায্য লাগে, আর নয়তো সবই বইতে লেখা থাকে। কখনো কখনো এই স্থিতিস্থাপক কথাটা এখানকার ক্ষেত্রেও ব্যবহার করা হয়, মানে আংশিক স্থিতিস্থাপককে মোটামুটিভাবে স্থিতিস্থাপক বলা থাকে। এবার বলা দেখে একটা বাক্যের পুরোটা অংশ পড়ে তোমাকে ডিসাইড করতে হবে ওই স্থিতিস্থাপকটা এইটা না এইটা, পূর্ণ স্থিতিস্থাপক না আংশিক স্থিতিস্থাপক, সেটা কিন্তু তোমাকে বিচার করতে হবে। আর কি থাকে না, এই পূর্ণ স্থিতিস্থাপক বা আমরা যে স্থিতিস্থাপক বলছি,
এটাকে ইংরেজিতে বলে ইলাস্টিক কলিশন। আর পূর্ণ যদি বলা হয় পারফেক্টলি ইলাস্টিক কলিশন। পূর্ণ অস্থিতিস্থাপক ইনইলাস্টিক কলিশন। ইনইলাস্টিক কলিশন। আর আংশিক স্থিতিস্থাপক পার্সিয়ালি ইলাস্টিক কলিশন। এই 3 ভাগে ভাগ করা হয়। এখন কোনটা কি রকম, তার জন্য আমাদেরকে একটা পরীক্ষার কথা বলতে হবে। ধরা যাক এটা হলো গ্রাউন্ড মানে ভূমি। আমি একটা বলকে এখান থেকে ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার ফলে কি হয় আমরা দেখি সেই বলগুলো আবার ড্রপ করে উপরের দিকে ওঠে। সেই বলটা উপরে ওঠার সময় যদি আবার সেই একই জায়গায় পৌঁছে যায়, সেই বলটা যদি একই উচ্চতায় পৌঁছে যায়, তাহলে কি হলো না, দেখো বলটাকে যখন আমি ছেড়েছিলাম তখন উপর থেকে সে নিচে পড়েছে, তার স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়েছে। এক্ষেত্রে তার বায়ুর বাধা বা অন্য কোনো বিনাশকারী শক্তি নেই, ডিসিপেটিভ এনার্জি নেই। তাহলে এই শক্তিটা পুরোপুরি এখানে স্থিতিশক্তিটা কাইনেটিক এনার্জিতে পরিণত হয়েছে, অর্থাৎ গতিশক্তিতে পরিণত হয়েছে। এই গতিশক্তি থেকে আবার এই গতিশক্তিটা সে গেইন করে আবার উপরের দিকে উঠবে, উঠে এইখানে সে আবার এসে স্থির হবে। যদি এখানে যে গতিবেগ নিয়ে এসছিল, অর্থাৎ ভূমিতে সংযুক্ত হওয়ার আগে, ভূমির সঙ্গে সংঘর্ষের আগে মনে করা যাক সে ভি বেগ পেয়েছিল, এখনও তাহলে সে তাকে ভি বেগ নিয়ে উপরের দিকে উঠতে হবে, তবেই সে ওই একই উচ্চতায় উঠতে পারবে। পুরোপুরি সংজ্ঞা আমি দেব না, জাস্ট প্রথম থেকে ফিল করার চেষ্টা করো। প্রথমে ফিল করার চেষ্টা করো, সংজ্ঞা সব কিছু পেয়ে যাবে, একেবারে ছকের সাহায্যে আমি বলে দেবো, সবার ডিফারেন্স করে দেবো, সব কিছু করে দেবো। কিন্তু তুমি ফিল করার চেষ্টা করো, যে বেগে পড়ছিল সেই বেগে উঠে যাচ্ছে। এই ক্ষেত্রে এই বলটার যে কলিশন হলো সেটা হলো কি না, পারফেক্টলি ইলাস্টিক কলিশন, পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ। এরপরে এই রকম বলটাকে যখন ছেড়ে দেওয়া হলো, সংঘর্ষের পরে দেখা যাবে বলটা বেশি দূর উঠলো না, এই পর্যন্ত উঠলো, অর্থাৎ এই উচ্চতা থেকে ছাড়া হয়েছিল, এ ভি বেগে নেমেছিল কিন্তু ওঠার সময় আলাদা বেগে উঠছে, অর্থাৎ V1 বেগে উঠছে। কম বেগে ওঠার জন্য সে অতটা হাইট উঠতে পারছে না, অর্থাৎ এখানে থেকে তার স্থিতিশক্তিটা গতিশক্তিতে রূপান্তরিত হয়েছিল, সেই গতিশক্তির কিছু অংশ এখানে হারিয়ে যাওয়ার ফলে সে আর ওই পরিমাণ স্থিতিশক্তি পাচ্ছে না। ফিল করতে পারছো? হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে এই কলিশনটাকে আমরা বলবো পার্সিয়ালি ইলাস্টিক কলিশন বা আংশিক স্থিতিস্থাপক সংঘর্ষ। এবারে মনে করো একটা বলকে তুমি ছেড়ে দিলে, বলটা এখানে এসে আটকে গেল, আর উঠতে পারলো না, অর্থাৎ যে বেগে আসছিল, একটা বেগে আসছিল, উল্টো দিকে যাওয়ার বেগ 0 হয়ে গেল, আর সে উঠতে পারলো না, অর্থাৎ এখানে আটকে গেল। যার সঙ্গে সংঘর্ষ ঘটলো তার সঙ্গে স্টিক করে গেল। আমি দেওয়ালে একটা কাদা ছুড়লাম, ফাড়াক করে ছুড়লাম, এরকম করে ছুড়লে কি হবে? সে স্টিক করে যাবে। সেক্ষেত্রে যে সংঘর্ষ সেটাকে আমরা বলছি অস্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক, অস্থিতিস্থাপক বা আংশিক স্থিতিস্থাপক, এই সমস্ত কিছুর পেছনে দায়ী কে? না, এই সমস্ত কিছুর পেছনে দায়ী হলো, দেখো, এর কাইনেটিক এনার্জি মানে হচ্ছে কি গতি শক্তি, এর কাইনেটিক এনার্জি বা গতি শক্তি। একটা বস্তু যে শক্তি নিয়ে আসছিল এখানে স্থির, যখন দুটো বস্তু গতিশীল হবে তখন আমরা আবার আলোচনা করব। এক্ষেত্রে এই সিস্টেমটার বা এই বস্তুটার গতিশক্তি ছিল, এই বস্তুর ভর যদি m হয় তাহলে 12 mv²।
সংঘর্ষের পরেও তার গতিশক্তি হলো হাফ mv²। এটাকে আমি বলবো কাইনেটিক এনার্জি ইনিশিয়াল, আর এটাকে বলবো কাইনেটিক এনার্জি ফাইনাল। অর্থাৎ এখানে গতিশক্তি আগে যা ছিল পরেও তাই হলো, অর্থাৎ গতিশক্তির পরিবর্তন হয়নি। এখানে আমি বলবো কাইনেটিক এনার্জি, এটা হচ্ছে চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি। এই যে দেওয়া মানে ডেল্টা দেওয়া মানে কি চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি, এইটা ইকুয়ালস টু 0। আর এখানে কি হলো না কাইনেটিক এনার্জি পুরোপুরি শেষ হয়ে গেল, এখানে কাইনেটিক এনার্জি ফিনিশড হয়ে গেল। আর এখানে যে কাইনেটিক এনার্জি সেটা একটু কম হয়ে গেল, অর্থাৎ কেই ফাইনাল মাইনাস কেই কাইনেটিক এনার্জি ইনিশিয়াল লেস দেন 0। কেই ফাইনালটা এখানে ছোট, তাহলে ফাইনালটা যদি ছোট হয় এটা কি হবে, এটা বড় হবে, ছোট থেকে বড় সংখ্যা বাদ দিলে নেগেটিভ হবে, সেটাকে আমরা বলবো লেস দেন 0। এই সমস্ত শর্ত যদি হয়, অর্থাৎ একটা সংঘর্ষে আমরা যদি এই শর্তগুলো খুঁজে পাই, অর্থাৎ কাইনেটিক এনার্জি যদি কোনো পরিবর্তন না পাই, তাহলে আমি সেইটাকে বলবো ইলাস্টিক কলিশন। এবারে ফিল নয়, এবারে হচ্ছে পরিমাপে চলে আসছো, ফিলও আছে তার সঙ্গে পরিমাপ যোগ হচ্ছে। দেখো যদি কাইনেটিক এনার্জির কোনো পরিবর্তন না ঘটে তখন আমি তাকে বলছি ইলাস্টিক কলিশন। আর এখানে পরিবর্তন ঘটেছে কিন্তু কাইনেটিক এনার্জি কমে গেছে, অর্থাৎ আমি ডেল্টা কাইনেটিক এনার্জি কি বলবো, ডেল্টা কাইনেটিক এনার্জি কি বলবো, এইটা থেকে এটা বাদ দিলে নেগেটিভ, এখানে বাদ দেওয়াটাকে আমি কি দেখাবো পরিবর্তন, ডেল্টা কাইনেটিক এনার্জি লেস দেন 0। আর এখানে কি হলো, এখানে কাইনেটিক এনার্জি ফিনিশ হয়ে গেল, যা কাইনেটিক এনার্জি ছিল সেটা অন্য কোনো শক্তিতে রূপান্তরিত হলো। স্যার এখানে শক্তি কোন শক্তিতে যাবে, আরে তুমি দেখো যখন ফাইট হয়, যখন দুপুস করে তাল একটা উপর থেকে পড়ে কতটা শব্দ হয় বলো তো, ফাটাস করে যদি একটা চড় দেওয়া হয় কতটা লাগে বলো তো, গরম হয়ে যায় গাল। অর্থাৎ এখানে কাইনেটিক এনার্জিটা অন্য এনার্জিতে ট্রান্সফর্ম হয়ে যায়। কাইনেটিক এনার্জি থেকে তাপ শক্তি, গতিশক্তি থেকে তোমার শব্দ শক্তি, এই সমস্ত শক্তিতে কিন্তু রূপান্তরিত হয়ে যায়। অর্থাৎ শক্তির ক্ষয় হয় না, শক্তি সে পারফেক্টলি ইলাস্টিক হোক, পারফেক্টলি ইনইলাস্টিক হোক বা পার্সিয়ালি ইলাস্টিক হোক, সব ক্ষেত্রেই শক্তির মান ধ্রুবক থাকে, কিন্তু শক্তি একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে চেঞ্জ হয়ে যায়। কোনটাতে চেঞ্জ হয় না, না পারফেক্টলি ইলাস্টিকে কাইনেটিক এনার্জির কোনো চেঞ্জ হয় না, কাইনেটিক এনার্জি অন্য কোনো শক্তিতে রূপান্তরিত হয় না। এই যে তিন রকম সংঘর্ষের কথা আমি বললাম, সব সংঘর্ষে কিন্তু যদি বাইরে থেকে বল প্রয়োগ না করা হয়, শুধুমাত্র সংঘর্ষ হচ্ছে, বাইরে থেকে তৃতীয় ব্যক্তি আর কেউ নেই, তোমাদের মধ্যে সংঘর্ষ হয় তোমরা জানো, যে সংঘর্ষ হচ্ছে তৃতীয় ব্যক্তি কেউ নেই, বাইরে থেকে প্রযুক্ত বল প্রয়োগ করার কেউ নেই, তাহলে আমরা জেনেছি কি নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে বাহ্যিক বলের অনুপস্থিতিতে কোনো বস্তু সংস্থার মোট রৈখিক ভরবেগ ধ্রুবক হয়। এইটাকে আমরা বলেছি রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। দেখো যখন এরকম একটা সংঘর্ষ হচ্ছে, এই একটা বল আর এই একটা বল এগিয়ে আসছে, এই বল দুটোর মধ্যে যখন কাছাকাছি এলো, ধম করে ধাক্কা লাগলো, এই রকম করে ধাক্কা লাগলো, এই বলটা একে এদিকে অ্যাকশান দিয়েছে, রিয়াকশান দিয়েছে, অ্যাকশান রিয়াকশান কাজ করছে, কিন্তু অ্যাকশান রিয়াকশান কি হয় সমান ও বিপরীতমুখী। তাহলে এখানে আমি এই অ্যাকশান রিয়াকশান থাকলেও এফ এক্সটার্নাল ইকুয়ালস টু আমি 0 বলবো। আর এফ এক্সটার্নাল সমান কি না ভরবেগের পরিবর্তনের হারকে বলা হয় এফ এক্সটার্নাল, এটা 0, এইটা 0 হওয়া মানে কি ডেল্টা পি ইকুয়ালস টু 0, অর্থাৎ ভরবেগের পরিবর্তন হলো না। অর্থাৎ সংঘর্ষের ফলে, সংঘর্ষ যে প্রকারের হোক না কেন, স্থিতিস্থাপক হোক, অস্থিতিস্থাপক হোক, আংশিক স্থিতিস্থাপক হোক, যাই হোক না কেন, সংঘর্ষের কারণে কখনোই ডেল্টার পরিবর্তন হবে না। অর্থাৎ কাইনেটিক এনার্জির পরিবর্তন হতে পারে কিন্তু এখানে এটাকে মোমেন্টামের পরিবর্তন হবে না, মোমেন্টামের কোনো পরিবর্তন হবে না। সব রকম কলিশনের ক্ষেত্রে এটা সংঘর্ষের ক্ষেত্রে এইটা হতে পারে ইকুয়ালস টু হতে পারে,
আবার নট ইকুয়ালস টু হতে পারে, ডেল্টা কাইনেটিক এনার্জি নট ইকুয়ালস টু 0 হতে পারে সংঘর্ষের ক্ষেত্রে। কিন্তু সংঘর্ষ, সব রকম সংঘর্ষের ক্ষেত্রে এইটা অর্থাৎ এই যে আবার পোটেনশিয়াল বলে ফেলছি, মোমেন্টাম, টোটাল মোমেন্টাম অফ দ্য সিস্টেম আনচেঞ্জড থাকবে, কোনো পরিবর্তন হবে না। এটা তোমাকে মাথায় ঢুকিয়ে নিতে হবে একেবারে। এখন আমি স্থিতিস্থাপক, আংশিক স্থিতিস্থাপক এইগুলোকে আমি আলাদা আলাদা করে এদের মধ্যে পার্থক্য করব। এদের মোটামুটি স্বরূপ বুঝতে পেরে গেছি, এদেরকে চিনতে পেরে গেছি, সংজ্ঞা পেয়ে গেছি। এবার এদের মধ্যে আমরা কম্পেয়ার করব। সংঘর্ষ তাহলে কি হবে না, পারফেক্টলি ইলাস্টিক, আর এটা হচ্ছে পার্সিয়ালি ইলাস্টিক, আর এটা হচ্ছে ইলাস্টিক লিখে দিলে, আর এটা হচ্ছে নন ইলাস্টিক বা ইনইলাস্টিক বা নন ইলাস্টিক, নন ইলাস্টিক বা ইনইলাস্টিক। এই 3 প্রকার কলিশন আছে। এই প্রকার কলিশনে অর্থাৎ পারফেক্টলি ইলাস্টিক কলিশনে কি হয়, কাইনেটিক এনার্জির পরিবর্তন হয় না, আর মোমেন্টাম ভরবেগেরও পরিবর্তন হয় না। পার্সিয়ালি ইলাস্টিকের ক্ষেত্রে কি হয়, কাইনেটিক এনার্জি কি হয়, ইনিশিয়ালটা বেশি থাকে, ফাইনাল কম হয়। অর্থাৎ কাইনেটিক এনার্জি ফাইনাল মাইনাস কাইনেটিক এনার্জি ইনিশিয়াল কি হবে, লেস দ্যান 0 হবে, আর ডেল্টা পি ইকুয়ালস টু 0 হবে। আর ইনইলাস্টিকে কি হবে না, কাইনেটিক এনার্জি ফাইনাল ইকুয়ালস টু 0 হবে। এখানে চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি আর কি বলবে তুমি, চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি নট ইকুয়ালস টু 0, চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি নট ইকুয়ালস টু 0, এটা তুমি লিখতে পারবে। আর ডেল্টা পি ইকুয়ালস টু 0, তাহলে সব জায়গায় কিন্তু আমি এটা বসাতে পারছি। এটা আমাকে প্রথমে মাথায় ঢুকিয়ে নিতে হবে যে দুটো বস্তু সংঘর্ষের ক্ষেত্রে সব ক্ষেত্রেই নিউটনের ল থেকে পাচ্ছি, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে পাচ্ছি যে আমার এখানে ডেল্টা পি ইকুয়ালস টু 0, অর্থাৎ রৈখিক ভরবেগ সংরক্ষিত হয়। এটা হলো সংঘর্ষের ব্যাপার। আর একটা বিষয় দিয়ে আমরা আলোচনা করতে পারি, সেটা হলো দুটো বস্তু এইরকম তারা অ্যাপ্রোচ করছে, এরপরে কি করছে, তারা হচ্ছে ইন্টারেক্ট করছে, আর তারপরে করছে সেপারেশন। এই 3টে জিনিস হচ্ছে, অর্থাৎ কাছে আসছে, তারপরে হচ্ছে ইন্টারাক্ট করছে, মানে ক্রিয়া প্রতিক্রিয়া করছে, ঘটছে, তারপরে সেপারেশন মানে তারা দূরে সরে যাচ্ছে। এই ঘটনাটা সবসময় ঘটবে সংঘর্ষের ক্ষেত্রে। এখন অ্যাপ্রোচ যখন করছে তাদের মধ্যে একটা আপেক্ষিক গতিবেগ আছে, নিজেদের কাছাকাছি আসছে, এইটাকে বলা হচ্ছে, সেই আপেক্ষিক গতিটাকে বলা হচ্ছে ভেলোসিটি অফ অ্যাপ্রোচ, ভিএ, এটাকে বলা হচ্ছে ভেলোসিটি অফ অ্যাপ্রোচ। ভেলোসিটি অফ অ্যাপ্রোচটা হলো আগমন বেগ, আর ক্রিয়া প্রতিক্রিয়া যখন করছে সেখানে বেগের কিছু ব্যাপার নেই, তারা একটা সময় ধরে, একটা নির্দিষ্ট সময় ধরে তারা পরস্পরের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়ায় রয়েছে। এবার সেপারেশান অর্থাৎ দূরে সরে যাচ্ছে, এরও একটা ভেলোসিটি আছে, ওরও একটা ভেলোসিটি আছে, সেই ভেলোসিটি বিয়োগ করলে অর্থাৎ তাদের মধ্যে যে আপেক্ষিক যে গতিবেগ, দূরে সরে যাওয়ার যে গতিবেগ, সেটাকে আমরা বলবো যে ভিএস মানে ভেলোসিটি অফ সেপারেশন বা অপসারণ বেগ। এবারে ইন্টারেস্টিং বিষয় হলো এই যে ফার্স্ট যেটা তুমি এইখানে ইনইলাস্টিক কলিশনে তুমি একটা জিনিস জেনে গেছো যে এরা আটকে যাওয়া মানে সেপারেট হয় না, সেপারেশন না হওয়া মানে সেপারেশন ভেলোসিটি, অপসারণ বেগ 0। অপসারণ বেগ এইখানে তাহলে ভেলোসিটি অফ সেপারেশন, অর্থাৎ এই 3 নম্বর কেস, এখানে আমি ভেলোসিটি অফ সেপারেশন ইকুয়ালস টু 0 লিখতে পারব। আর এখানে ইলাস্টিক বা পারফেক্টলি ইলাস্টিক
কলিশন। ইলাস্টিক কলিশনের ক্ষেত্রে আমি যে ভেলোসিটি অফ অ্যাপ্রোচ, এরা কাছে আসছিল যে গতিবেগে, আপেক্ষিক গতিবেগে, দেখা যায়, প্রমাণও করা যায় যে এরা সেই গতিবেগে দূরে সরে যায়, অর্থাৎ ভেলোসিটি অফ অ্যাপ্রোচ ইকুয়ালস টু ভেলোসিটি অফ সেপারেশন। আর এটার ক্ষেত্রে এদের মধ্যে সেরকম রিলেশন নেই, VA নট ইকুয়ালস টু VS লিখতে হবে। ওপরে লিখছি, ওপরেই লেখা যায়। এই 2 নম্বরটাকে এই ঘরের মধ্যে রাখলাম, VS নট ইকুয়ালস টু VA, আর এখানে VA ইকুয়ালস টু VS ইকুয়ালস টু VA। এই হলো গিয়ে 3 রকম সংঘর্ষের আমাদের যে ডেফিনেশান বা সংঘর্ষগুলোকে ভালো করে কম্পেয়ার করার জন্য আমাদের এই 3টে জিনিস মনে রাখতে হবে। আরেকবার আমি রিপিট করছি যে এখানে সংঘর্ষ, এটাকে আমি বলছি স্থিতিস্থাপক সংঘর্ষ, স্থিতিস্থাপক বা পূর্ণ স্থিতিস্থাপক। 2 নম্বর আমি কি বলছি, আংশিক স্থিতিস্থাপক, আংশিক স্থিতিস্থাপক। 3 নম্বর আমি কি বলছি না, পূর্ণ অস্থিতিস্থাপক, বা শুধু অস্থিতিস্থাপক বললেও বুঝে নিতে হবে যে এটা পূর্ণ অস্থিতিস্থাপক। হ্যাঁ, এই 3টের মধ্যে আবার কখনো কখনো কোন অস্থিতিস্থাপক মানে এটাই আবার বোঝায়, সেটা তোমাকে ওই সেন্টেন্স দেখে বুঝতে হবে। যাকে তোমার বেসিক জিনিসটা যে জানতে পারবে তার কাছে ওটা বুঝে নেওয়া কোনো ব্যাপার নয়। পূর্ণ স্থিতিস্থাপক মানে কি, সেখানে কাইনেটিক এনার্জির কোনো চেঞ্জ হয় না, অর্থাৎ সিস্টেমের, অর্থাৎ সংস্থার মোট গতিশক্তি ধ্রুবক থাকে, আর প্রতি ক্ষেত্রে রৈখিক ভরবেগ এর কোনো পরিবর্তন হয় না। এটা প্রথমেই আমরা জেনে নিলাম। এই ক্ষেত্রে আংশিক স্থিতিস্থাপকের সংঘর্ষের ক্ষেত্রে কী হবে, কাইনেটিক এনার্জির কিছুটা অপচয় ঘটে, সেই শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হয়ে যায়। আর পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষের কাইনেটিক এনার্জির পুরোপুরি অপচয় ঘটে, অর্থাৎ সেখানে নতুন করে এখানে আর কাইনেটিক এনার্জি পাওয়া যায় না। অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি যে এদের মধ্যে সেপারেশন ভেলোসিটি থাকে না বা অপসারণ বেগ থাকে না। এখানে আমরা কাইনেটিক এনার্জি ফাইনাল এইভাবে এটাকে লেখাটা ঠিক হচ্ছে না। দেখো, কাইনেটিক এনার্জি এখানে চেঞ্জ 0, এখানে নট ইকুয়ালস টু 0, এইটাকে লেখার দরকার নেই, কারণ দেখো সে একটা ধাক্কা লাগার পরে জুড়েও তারা এগিয়ে যেতে পারে। সেক্ষেত্রে তাদের দুটো সংস্থা, দুটো মিলে যে সংস্থা হবে তার একটা কাইনেটিক এনার্জি থাকতে পারে। এইখানে তোমরা এইরকম করে লিখতে পারো, কাইনেটিক এনার্জি, ডেল্টা কাইনেটিক এনার্জি নট ইকুয়ালস টু 0, এইটা লিখলেই হবে। ডেল্টা কাইনেটিক এনার্জি নট ইকুয়ালস টু 0 আর ডেল্টা পি ইকুয়ালস টু 0, এইভাবে লিখে ফেলো। এই হলো 3 প্রকার সংঘর্ষ। তোমরা ক্লাস নোট তৈরি করো, সংঘর্ষ কাকে বলে, পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ কাকে বলে, অস্থিতিস্থাপক সংঘর্ষ কাকে বলে, আর আংশিক স্থিতিস্থাপক সংঘর্ষ কাকে বলে, কোনটাতে কোনটা কনজার্ভ থাকে, সবগুলোতে কোনটা কনজার্ভ থাকে, এবং তাদের মধ্যে তুলনা করে একটা টেবিল করে তাদের মধ্যে পার্থক্য এখনই লিখে ফেলো। নেক্সট, এরপরে সংঘর্ষকে আমরা আর এক ভাগে ভাগ করতে পারি। দেখো, সংঘর্ষ তো হয়ই। সংঘর্ষ যখন ঘটছে, একটা বস্তু আসছে, এই বস্তুটা যখন যাচ্ছে এই পথে, ওই পথেই যদি আর একটা বস্তু আসে, এই যে লাইনটা, অর্থাৎ এই লাইনে তারা পরস্পর ধাক্কা লাগাবে, এটাকে বলা হয় লাইন অফ ইন্ট্যাক্ট। লাইন অফ ইন্ট্যাক্ট, এই লাইন অফ ইন্ট্যাক্ট যদি একই রেখায় থাকে, তখন এই যে সংঘর্ষটা, এটাকে বলা হয় হেড অন কলিশন। এটাকে বলা হয় হেড অন কলিশন বা মুখোমুখি সংঘর্ষ, মুখোমুখি সংঘর্ষ, হেড অন কলিশন বা মুখোমুখি সংঘর্ষ। এইটা
তোমাকে মনে রাখতে হবে। এই হেড অন কলিশনটা কিন্তু আমাদের ক্ষেত্রে আমাদের যে সিলেবাস এখানে যে কোশ্চেন আসে সেখানে কিন্তু এই হেড অন কলিশনের উপরেই বেশি কোশ্চেন আসে। যাকে এইটা হলো লাইন অফ ইনট্যাক্ট, দুটো লাইন অফ ইনট্যাক্ট একই। এবারে কি হলো না এই দিকে যাচ্ছে, আরেকটা বস্তু এই রকম আসছে, তাহলে কি হবে, এর সঙ্গে লাইন অফ ইনট্যাক্ট আলাদা, কিন্তু এর সঙ্গে এখানে এলে কি হবে দেখো, এরকম একটা জায়গায় ধাক্কা লাগবে, দুটো একদম সরাসরি ধাক্কা লাগবে না। তোমরা মার্বেল গুটি পিল গুটি অনেকে খেলেছো, সেখানে দেখছো যে এক সাইডে লাগলে কী হবে, এদিকে ছুটে যায়, সেদিকে ছুটে যায়, আবার সরাসরি লাগলে কী হবে, সোজা চলে যায়। এই যে সরাসরি সংঘর্ষ বা মুখোমুখি সংঘর্ষ, এটা হচ্ছে হেড অন কলিশন। আর এইভাবে লাইন অফ ইনট্যাক্ট যদি এক না হয়, এটাকে বলা হয় তির্যক সংঘর্ষ বা অবলিক কলিশন, তির্যক সংঘর্ষ। আমাদের ক্ষেত্রে এখানে দুটোই ইম্পর্টেন্ট, তবে হেড অন কলিশনটা বেশি আসে, কারণ হেড অন কলিশনটা একটা রেখার মধ্যে সীমাবদ্ধ থাকে, অর্থাৎ বিফোর কলিশন অ্যান্ড আফটার কলিশন এটা একটা রেখার মধ্যে সীমাবদ্ধ থাকে। আর এক্ষেত্রে কি হয়, এরা কিন্তু একটা রেখার মধ্যে সীমাবদ্ধ থাকে। যখন আলাদা আলাদাভাবে ধাক্কা লাগছে, এইরকম আসছে, এইরকম যাচ্ছে, হ্যাঁ, একটা সময় এখানে ধাক্কা লাগছে, কিন্তু এইরকমভাবে একটা প্লেনের মধ্যে কনফাইন থাকতে পারে। অর্থাৎ এক্ষেত্রে যে সংঘর্ষটা আছে এটা হচ্ছে 2 ডাইমেনশনাল সংঘর্ষ, আর এক্ষেত্রে যে সংঘর্ষ সেটা 1 ডাইমেনশনের মধ্যেই সীমাবদ্ধ থাকে। সংঘর্ষর ব্যাপারে আমি কিন্তু সবটাই বললাম, সংঘর্ষের এই রকম বিষয়গুলো রয়েছে। আরেকটা জিনিস যেটা আমার বলতে আমি একটু ভুলে গেছি, সেটা হলো কি না হচ্ছে এই যে ইলাস্টিক আর ইনইলাস্টিক কলিশন বলেছিলাম, এই যে ডিফরমেশান, আমরা যখন কোনো কিছুকে উপর থেকে ফেলে দিচ্ছি, সে যখন আটকে যাচ্ছে তাহলে সে পুরোটাই ডিফর্ম হয়ে যাচ্ছে এবং সেই ডিফরমেশানটা স্থায়ী হয়ে যাচ্ছে, সেই ডিফরমেশনটা কনস্ট্যান্ট থেকে যাচ্ছে। কিন্তু একটা বস্তু যদি যে ডিফরমেশন হয়েছিল, এখানে যখন ধাক্কা লাগছিল, এখানে ধরো এরকম এক জায়গায় ধাক্কা লাগছিল, এইখানে যে ডিফরমেশন হয়েছিল সেই ডিফরমেশনটা ও যদি আবার ফিরে পায়, অর্থাৎ আবার যখন ও উঠলো, আবার সেই ডিফরমেশনটা ওভারকাম করে আবার নিজের ফর্ম যদি ফিরে পায়, হ্যাঁ, রিগেন ইটস ফর্ম, হ্যাঁ, তাহলে এই কলিশনটাকে বলবো ইলাস্টিক কলিশন। বুঝে গেল? এবারে আরেকটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, যে আমরা বলেছি ইলাস্টিক কলিশন, ইংরেজিতে ইলাস্টিক কলিশন, বাংলায় কি, স্থিতিস্থাপক সংঘর্ষ। এই স্থিতিস্থাপক সংঘর্ষে আমরা বলেছি কাইনেটিক এনার্জির চেঞ্জ হয় না, কাইনেটিক এনার্জির কোনো চেঞ্জ হয় না থ্রু আউট দ্য, মানে এখানে যদি কলিশন কথাটা বলা হয়, থ্রু আউট দ্য কলিশন প্রসেস, এই কথাটা তোমাকে কোথাও দেওয়া থাকলো, প্রসেস, থ্রু আউট দ্য কলিশন প্রসেস মানে কি, কলিশনের আগে বিফোর কলিশন, কলিশনের পরে আফটার কলিশন এবং অ্যাট দ্য টাইম অফ কলিশন, এই তিনটে সময়ের কথা বলেছে। থ্রু আউট দ্য প্রসেস, এইরকম তোমাকে বাক্য দেবে, সেখানে লেখা থাকবে যে থ্রু আউট দ্য কলিশন প্রসেস অব ইলাস্টিক কলিশন, সেক্ষেত্রে কাইনেটিক এনার্জি চেঞ্জ ইকুয়ালস টু 0 হয়, কোনো কাইনেটিক এনার্জি কনস্ট্যান্ট থাকে, চেঞ্জ 0 মানে কাইনেটিক এনার্জি কনস্ট্যান্ট থাকে। এই কথাটা সত্যি কি না, বইতে লেখা আছে, নোটে লেখা আছে, সব জায়গায় লেখা আছে, দেখবে যে কাইনেটিক এনার্জি চেঞ্জ হয় না, অর্থাৎ কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তুমি ওই অপশানটা চুজ করে লিখে দিয়ে আসলে, তাহলে কিন্তু তোমার ভুল হয়ে যাবে। কেন না, দেখো এইখানে যখন সংঘর্ষ হচ্ছিল
তখন কি হচ্ছিল, একটা ডিফরমেশান এসেছিল। আর এই ডিফরমেশানের সময় এখানে কিছু পোটেন্সিয়াল এনার্জি অর্থাৎ কাইনেটিক এনার্জি কিছুটা পোটেন্সিয়াল এনার্জিতে ট্রান্সফার হয়ে গেছিল। আবারও বলছি একবার, যে যখন তারা ধাক্কার আগে তাদের টোটাল কাইনেটিক এনার্জি যা ছিল, ধাক্কার পরে ও তাদের টোটাল কাইনেটিক এনার্জি সমান থাকবে। কাইনেটিক এনার্জি মানে গতিশক্তি। ধরো 5 জুল ছিল, পরেও 5 জুল থাকবে, কিন্তু মধ্যিখানে যখন ধাক্কা লাগছিল তখন কিন্তু 5 জুলের থেকে একটু কম হয়, এটা মনে রাখবে। কারণ এটা তুমি কিন্তু সচরাচর কোথাও সেরকমভাবে পাবলিশ করে বেশি করে লেখা নেই। এইটা আমি কিন্তু তোমাদেরকে নোট রাখতে বলবো। কীরকম সেইটা হয় না, কাইনেটিক এনার্জিকে যদি আমি কাইনেটিক এনার্জি আর এদিকে যদি টাইম বলি, এটাকে কলিশন টাইম যদি হয় এই সময়টা, তাহলে এই সময় কাইনেটিক এনার্জি এমনিতে কনস্ট্যান্ট থাকবে। এটা যদি 5 জুল হয় তাহলে এটা সবসময় যেন 5 জুল হবে, কিন্তু অ্যাট দ্য টাইম অফ কলিশন সেক্ষেত্রে এইরকম কাইনেটিক এনার্জিটা একটু কমে যাবে। এই হলো কাইনেটিক এনার্জি ভার্সাস টাইম। এই সময় অর্থাৎ যে সময় এখানে কলিশন হচ্ছে কিছু পরিমাণ কাইনেটিক এনার্জি পোটেনশিয়াল এনার্জিতে পরিণত হয়ে যায়, পরে আবার সেটা পেয়ে যায় ফেরত পোটেনশিয়াল এনার্জি থেকে কাইনেটিক এনার্জিতে। পোটেনশিয়াল এনার্জি থেকে এই যে পোটেনশিয়াল এনার্জিতে স্টোর হয়ে গেছিলো সেটা আবার সে ফেরত দিয়ে দেয়, যদি সেটা পারফেক্টলি ইলাস্টিক কলিশন হয় তাহলে সেটা আবার রিগেন করে। একটু আগেই আমি বলেছিলাম তার ফর্ম রিগেন করে, অর্থাৎ সে পোটেনশিয়াল এনার্জিটা পুরোপুরি আবার কাইনেটিক এনার্জিতে কনভার্ট করে দেয়। তার ফলে আবার সে পেয়ে যায় কাইনেটিক এনার্জি, অর্থাৎ যতটা ছিল এখানে 5 জুল বলেছি অ্যাজ এন এক্সাম্পল, সেই 5 জুল শক্তি আবার সে ফেরত পায়। এই যে মাঝে একটু কমে গেল, এটা হচ্ছে কলিশন টাইমে অর্থাৎ সংঘর্ষ কালে এটা কমে গেছে। মনে রাখবে সবাই। এই হলো কলিশনের পার্থক্য। 3টে কলিশন বললাম, 3 প্রকার কলিশন। কলিশনকে মূলত কী দিয়ে তাদেরকে আমি ডিফারেন্সিয়েট আমরা করলাম, পার্থক্য করলাম না, কাইনেটিক এনার্জি দিয়ে। যে প্রসেসে কাইনেটিক এনার্জি চেঞ্জ হয় না, কোনো কাইনেটিক এনার্জি চেঞ্জ হয় না, অর্থাৎ গতিশক্তির কোনো পরিবর্তন হয় না, সেই প্রসেসটা হলো ইলাস্টিক কলিশন বা স্থিতিস্থাপক সংঘর্ষ, যেটাতে কাইনেটিক এনার্জি চেঞ্জ হয় এবং কাইনেটিক এনার্জি কমে যায়, সেটা হলো অস্থিতিস্থাপক বা আংশিক স্থিতিস্থাপক সংঘর্ষ। আর পূর্ণ অস্থিতিস্থাপকের ক্ষেত্রে কী হয় না, এখানে যে একটা বস্তুর কাইনেটিক এনার্জি পুরোটাই নষ্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ অপসারণ বেগ থাকে না, অর্থাৎ তার কাইনেটিক এনার্জি কিন্তু চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি নট ইকুয়ালস টু 0 হয়। এবং প্রত্যেক ক্ষেত্রে যে মিল আছে সেটা কি না, সব ক্ষেত্রেই বাহ্যিক বল অনুপস্থিত, সংঘর্ষ হচ্ছে নিজেদের মধ্যে। আর আমরা নিউটনের তৃতীয় সূত্র আলোচনাতে বলেছি যে একটা সংস্থা, দুটো কেন অনেকগুলো যদি বল থাকে, অনেকগুলো যদি বস্তু থাকে, তাদের মধ্যে যদি সংঘর্ষ হয় যাই হোক না কেন, সেই সংঘর্ষের বাহ্যিক বল যদি অনুপস্থিত থাকে, সব ক্ষেত্রেই রৈখিক যে ভরবেগ, সেই ভরবেগের মান কখনোই চেঞ্জ হয় না। এইটার উপরে জোর দিতে হবে। এছাড়াও আমরা দু প্রকার সংঘর্ষের কথা বললাম, একটা হলো হেড অন কলিশন, মুখোমুখি সংঘর্ষ বা সরাসরি সংঘর্ষ, লাইন অফ ইন্ট্যাক্ট, আর একটা হলো অবলিক কলিশন, যেটা হচ্ছে সাইডে লাগছে, তির্যকভাবে সংঘর্ষ হচ্ছে, তার ফলে কি হচ্ছে, তারা আর একই লাইনে থাকছে না, তাদের মোশনটাকে আমরা 2 ডাইমেনশনালে অ্যানালাইসিস করে থাকি। এই হলো আজকের আলোচনা। আবার পরের ভিডিওতে আমি ফিরে আসবো পারফেক্টলি ইলাস্টিক কলিশনের উপর আলোচনায়। ধন্যবাদ।